নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে একটা মজার গল্প পড়ে শোনাব। আজকের গল্প চোর ধরা। লিখেছেন নবনীতা দেবসেন। ইতুকে আপনি চেনেন। রেডিওতে তার গলা শুনতে পেলেই আপনার হাতের গ্লাস হাতেই থেকে যায়। এক পায়ে জুতো পরে আপনি ভুলে যান অন্য পায়ে চটি গলিয়ে ফেলেন। আমার বোন ইতু এমনই গুণের মেয়ে। কিন্তু আমার বোনাইকে আপনারা চেনেন না। তিনিও অনেক গুণের আধার। তার নিজের বিশাল একটা আইন কোম্পানি আছে, যার তিনি ডিরেক্টর। অনবরত প্লেনে চড়ে হিল্লি দিল্লি বম্বে টম্বে চরকি ঘুরছেন। খুব রাশভারী, দিব্যি ধীর স্থির দেখতে, কিন্তু ভেতরে ভেতরে অস্থির, অধৈর্য আর একটু রাগী। তবে হ্যাঁ, মনটা উদার, বেশ দিল খোলা, দরাজ হস্ত। লোকটা খারাপ নয়, সবাইকে চাঁদা দেন, চাইলে বিজ্ঞাপন দেন, এমনকি বিনা পয়সায় ইতু রেকর্ড পর্যন্ত বিলিয়ে দেন ভক্তদের মধ্যে। শুধু কি তাই, নিজের সলিসিটরস ফার্ম, অথচ বিনা পয়সায় যে কোনো লোককেই আইনের মারপ্যাঁচ বাতলে দেন। আর চেনা বেরোলে তো কথাই নেই, কেস পর্যন্ত লড়ে দেবেন ফ্রিতে। ইতুই তাঁর জীবন সর্বস্ব, নয়নমণি। উঠতে ইতু, বসতে ইতু, খেতে ইতু, শুতে ইতু। মানুষটি ইতু সর্বস্ব। এই জাঁদরেল ব্যারিস্টারকে কোমরে গুঁজে রেখে অনায়াসে ইতু সংসার করে, ছেলেপুলে সামলায়, ছাত্রছাত্রী সামলায় এবং নিজের গানকে দিনকে দিন উন্নত করে। কিন্তু একা স্বামীটিকে নিয়ে তার যত ঝামেলা, 15 জন বেসুরো ছাত্র, 3 জন অবোধ কাজের লোক, 1/4 ডজন অপগণ্ড সন্তান নিয়েও তার আর্থিক গোলমাল নেই। ইতু দশভুজার মতো ছুটে ছুটে সব দিক সামলায়। আমি দিদি বটে, মুগ্ধ নয়নে ছোটর করিতকর্মা দেখি আর অবাক হই। সেদিন রোববার সকালবেলা ইতুর বাড়ি গেছি। রোববার দিন সকালে গানের ক্লাস থাকে সব গাইয়ের, কেবল ইতুরই থাকে না। তার আরও 10টা সংসারের কাজ থাকে। সোমদেবের ছুটি, ছেলে মেয়েদের ছুটি। সেদিন সকালে গিয়ে দেখি বাড়িতে ভীষণ অবস্থা। বসার ঘরের একদিকে ডাঁই করা কেবল কুশনের স্তূপ, চেয়ার, সোফা, কৌচ সব পালিশ হচ্ছে। নেপথ্যে ইতুর পারবো না, হবে না, এখন থাক, এইসব শুনতে পাচ্ছি। খাবার টেবিলে ইতু বসে আছে, হাতে ধোবার খাতা, ধোবার পাওনা মেলাচ্ছে। ওহো, আজ যে দোসরা। মেঝে ধোবার পুঁটুলি রয়েছে নিটলি বাঁধা, ধোবাও খুব নিটলি বসে আছে উবু হয়ে। মেঝে আর একজন লুঙ্গি পরা লোক থলে হাতে বসে আছে উবু হয়ে। ইতুই এলোমেলো চুলে হাউসকোট চড়িয়ে ভুরু কুঁচকে আঙুলের কর গুনছে। ভাবলাম যাই, রান্নাঘরে বরং একটু চায়ের খোঁজ করি গে। গিয়ে দেখি ঝটিকার বেগে রান্না হচ্ছে। সুখদা, মানে যাকে সোমদেব আবার শুকতারা বলে ডাকে, হঠাৎ ভয়ানক ব্যস্তভাবে নড়াচড়া করছে। সাধারণত সুখদা অত্যন্ত ধীর গতি, সুধীরা নামই তাকে ভালো মানাতো। কি ব্যাপার সুখদা, এত তাড়া কিসের? যাবুনি, এক্ষুনি আমাকে যেতেই হবে, ট্রেনের টাইম হয়ে গেল। কোথায় যাচ্ছ? ঘরে গো, ঘরে। লাতিটার ভাত লয়, বড় লাতি বলে কথা। 5-5টা মাইয়ার পর এই সেলে উপর বালা তৈরি নিছি, সর্দিদি গইরে দেছে। আজ যাবো, তা জামাইবাবু এখনও বেরুলো নি, আমারও দেরি। আজকে সোমদেব কোথায় বেরোবে? আজ তো রবিবার। কি জানি, দিল্লি না ব্যাডাস কোথায় যেন যাবে। মক্কেলের লোক গাড়ি নিয়ে এসে বসে আছে, সঙ্গে নিয়ে যাবে। জামাইবাবু সর্দির ওপর চোটপাট করতেছে, বাক্স গুছিয়ে দেয়নি বলে। এদিকে এইটুকু আগে আগে বললে তবে তো গুছিয়ে রাখবে। তোমরা চা খেয়েছো সুখদা? দিচ্ছি দিচ্ছি, যেক্ষুনি রান্নাঘরে এসো তেক্ষুনি বুঝেছি চা। হাত টোক খালি হলেই দেব, ধৈর্য ধরো বদ্দিদি। এই সুখদাকে আমার মা ইতুর সঙ্গেই দিয়েছেন, বিয়ের দিন থেকেই আছে। আমাদের কুটুম বলে গেরাচ্ছি করে না। হঠাৎ ইতুর ঝাঁঝালো গলা এলো, তুমি এখনো বসে আছো? বলছি আজকে কাগজ বিক্রি করা হবে না, তবু যাচ্ছ না? কি আশ্চর্য, বলছি আমার আজ সময় নেই। না, খগেনেরও সময় নেই। না না না, সুখদারও একদম সময় নেই। আচ্ছা জ্বালালে তো।
আর যাবে কোথায়? খুন্তি হাতে করে সুখদা তেড়ে বেরোলো। যাও যাও, বেশি ঝামেলি করোনি। কে তোমাক ঢুকালো ঘরের মধ্যে? খগেন, খগেন ছড়ার কাণ্ড দেখো। লোকটি সুখদাকেই যে ইতুর চেয়ে বেশি মান্য করে সেটা স্পষ্ট বোঝা গেল। থলে টলে শুদ্ধ এতক্ষণে উঠে দাঁড়ালো এবং অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে প্রস্থান করলো লুঙ্গি পরা ব্যক্তিটি। ধোবাও উঠে পড়েছে। ধোবা তার পোটলা পুটলি সামলে বেরুতে না বেরোতেই এসে পড়ল গয়লা। এসব তেঢেঙ্গা 10তলা বাড়িতে চাঁদার অত্যাচার নেই, ভিকিরির অত্যাচার নেই, সেলস গার্লের অত্যাচারও ঢের কম, কিন্তু গয়লা, ধোবা, কাগজলা এরা তো আসবেই। কষ্ট করে এরা সারা মাস আসছে, এদের ন্যায্য পাওনা মেটাতে মাসে একটা সকাল এদের না দিলে চলবে কেন? ইতু মন দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে লাগলো। দিদি এসেছিস? আয় ভাই, তোর গেছো দাদা ভগ্নিপতির বাক্সটা গুছিয়ে দে না। ও বাবা, ও তুই করগে যা, আমি বরং তোর গয়লার হিসেবটা করে দিচ্ছি, দে খাতা দে। ইতু, 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 ওই দেখো ষাঁড়ের মতো গর্জন শুরু হয়ে গেছে। এই বাক্সটা নয়, এই বাক্সটা নয়, অন্যটা, হলদেটা দাও, যাতে বাক্স ডেলিভারি নেবার জন্য 1 ঘন্টা এয়ারপোর্টে আটকে না থাকতে হয়। হলদেটা ছোট আছে, সঙ্গে নেওয়া যাবে প্লেনের কামরায়। পাজামা পাঞ্জাবি ও একগাল ফেনা সমেত সোমদেব এসে দাঁড়ালো চটি খসতে খসতে, হাতে দাড়ি কামানোর খুর, কাঁধে তোয়ালে। আচ্ছা, তুমি চানটা সেরে নাও না, আমার এক্ষুনি হয়ে যাচ্ছে। সোমদেব গয়লার ওপর চোখ পাকায় এবার। কোন হ্যাঁ তুম? গয়লা, আভি নেই, আভি ভাগো, বাদ মে আও, দুপহর মে 3 বাজে আও। না না, 3 বাজে খবরদার আসবে না, আমি তখন একটু শোবো। এই তো হয়ে গেল, দাঁড়াও, পয়সা লেকে যাও। এই যে, যেও না রামদেব, ও রামদেব, ইতু চেঁচায়। আর সবুজ স্লিপিং স্যুটটা দিয়ে দিও, আর সুতির ড্রেসিং গাউনটা, শীত কমে গেছে। সোমদেব চলে যায়। আচ্ছা বাবা, আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, দুধের হিসেবটা আগে করে নেই। রামদেব ফিরে এসেছে লাজুক পায়ে। দিদি, ছর্দি, এই লাও চা, আমারটা এবারে বুঝিয়ে সুঝিয়ে আমাকে ছেড়ে দাও, আমি যাই। বাহ, সুখদা, সত্যি সুখদা, চা হয়ে গেল? একটু সবুর করো, তোমার হিসেব রেডি হয়ে আছে। চায়ে চুমুক দিতে দিতে গয়লার হিসেব শেষ। সে যেই টাকা পয়সা নিয়ে চলে গেল, ইতু সুখদাকে ডাকলো। সঙ্গে সঙ্গে তুতুমিতুর আবির্ভাব। মা মা, আমরা দক্ষিণীতে চললুম। আরে খেয়ে যা। সজোরে ঘাড় নেড়ে ওরা বলে, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কি খেলি, কখন খেলি? জুতো পড়তে পড়তে মেয়েরা কোরাসে উত্তর দেয়, দুধ আর জেমস, অনেকক্ষণ। জেমস? জেমস মানে ওই গুলিগুলি চকোলেট? ওটা একটা খাবার? কি করব, সুখু দিদি খাবার দেয়নি তো। সুখু দিদি রান্না শেষ হয়নি যে। এবার মাসি হিসেবে আমি ফিল্ডে নামি। তাই বলে তোমাদের খাবার দেবে না সুখদা? ইতু কিন্তু সুখদাকে দোষ দেয় না, মেয়েদেরই বকে। নিজে নিজে রুটি মাখন চিজ নিয়ে নিতে পারো না? একদিন যদি অসুবিধে থাকেই, ফ্রিজে তো সবই আছে, নিজে হাতে বের করে নিতে পারো না, এত করে। ইতু কথা বলতে বলতেই খাবার দাবার বের করে ফেলেছে, প্লেটে লাগিয়েও ফেলেছে। মেয়েরাও ভয়ে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিতে মাখন লাগাতে শুরু করেছে। এবার ইতু ছুটল শোবার ঘরে, বাক্স গুছোতে হবে। আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। এই সেই ইতু, মা ঠিক এই ভাষাতেই বকতেন আমাদের। আমরাও খাবার না খেয়ে দুধ খেয়েই খেলতে পালাতুম। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। বাক্স গুছোতে ইতুর বেশি সময় লাগলো না, বন্ধ ছন্ধ করে বাইরে এনে রেখে দিল। সোমদেব যাওয়ার সময় নিয়ে যাবে। অনবরত তো সে বাইরে যাচ্ছে, ইতুর মুখস্থ হয়ে গেছে কী কী দিতে হবে, অটোমেটিক প্যাকিং সিস্টেম। সবুজ স্লিপিং স্যুট ভিজে লালটা দেওয়া হলো। সোমদেব ঠিক রেগে যাবে, চাকে স্লিপিং স্যুট নিয়ে কি কেউ মাথা ঘামায়? যত পাগলের কাণ্ড দেখেছিস দিদি। ইতিমধ্যে সুখদা দেখি ফর্সা ধুতিটি পরে বগলে চাদরটি নিয়ে এসে হাজির। ইতু এবার সুখদাকে নিয়ে পড়ল। 2 মেয়ে দক্ষিণীতে বেরিয়ে গেছে, ছেলে যায়নি, সে বারান্দায় বন্ধুদের সঙ্গে চেঁচিয়ে আড্ডা মারছে, গলা শুনতে পাচ্ছি। এটা ভালো লক্ষণ। আজকাল তো ছেলেরা যে যার দৌড় বন্ধ করে উচ্চগ্রামে বিলিতি মিউজিক চালিয়ে কি জানি সব গুজগুজ করে। ফুটবল খেলা নিয়ে তুমুল তর্ক, সিনেমা নিয়ে ফাটাফাটি ঝগড়া, এসব তো আজকাল দেখেই না। শুভটা এদিক দিয়ে ভালো, খেলাধুলো চেঁচামেচি সবই করে। ইতু সুখদাকে বোঝাচ্ছে, এই যে ধরো তোমার নাতির রূপোর বালা 2 গাছা, বুঝলে? এই যে এই কাগজটা যত্ন করে তুলে রাখবে, ছেলেকেও দিয়ে দিতেও পারো, বুঝলে? এতেই সব হিসেব লেখা আছে, ওজন কত, মজুরি কত, কতটা রূপো আছে, সব কিছু মিলিয়ে পড়েছে 150 টাকা।
আমার কাছে তোমার পাওনা ছিল 500, 150 বাদ গেলে রইল 350। 350 এই ধরো, 3টে 100 টাকার নোট এক্ষুনি তুলে রাখো। ট্যাঁকে অতটা গুঁজো না একসঙ্গে, যদি হারিয়ে যায়। ইতুর হিসেবে বোর্ড হয়ে গিয়ে আমি একবার শুভর কাছ থেকে বারান্দায় ঘুরে এসে দেখি সুখদা রান্নাঘরে চলে গেছে। পিছু পিছু ইতুও ছুটেছে এবং তার বক্তৃতা শোনা যাচ্ছে। কাগজটা সেই ট্যাঁকেই রাখলে, বালার সঙ্গে মুড়ে ওটাও তোমার ঝোলাতে রাখা উচিত ছিল। আর এই যে আলাদা খুচরোটা রাখো বাস ভাড়ার জন্য, আর এটা ট্রেন ভাড়ার জন্য। অত টাকা যেন বের করবে না। উফ, সুখদাকে নিয়ে ইতু যেন মেতে উঠেছে। কার চেয়ে নাতির ভাত বোঝা দায় হয়েছে। সুখদা এবার বললে, হয়েছে হয়েছে, সব বুঝেছি। এই কি আমি প্রথম ঘরে যাচ্ছি ছোটদি, তুমি যেন আমাকে ছোট ছেলে ঠাউরেছ? কিন্তু তোমার সঙ্গে কেউ নেই, অতগুলো টাকা, পায়ে বাতের ব্যথা, আমার ভাবনা হবে না? সুখদা দেখো, ভালোই ভালোই ফিরে এসো বাবু, সামনের রোববার। দেখছো তো আমার কি অবস্থা। সে আসবো নি, নিশ্চয়ই আসবো। ইতিমধ্যে এক ফাঁকে সোমদেব এ ঘরে এসে হাত নেড়ে টাটা করে চলে গেছে। তার মক্কেলের তরফে যে লোকটি ওকে নিতে এসেছিল সেও এলো সঙ্গে সঙ্গে, ঠিক চামচার মতো পেছু পেছু এলো, আবার পেছু পেছু গেল। এবার ঠাকুর নমস্কার করে রান্নাঘর বন্ধ করে খগেনের কাছ থেকে বিদায় নিয়ে শুভকে বলে টোলে সুখদা খাবার ঘরে এসেই চিৎকার করে উঠল, হ খগেন, আমার পোঁটলাটা কি করলি? তোমার পোঁটলা? তোমার পোঁটলা আমি কি করব? সেই তো সকাল থেকে এইখানে পড়ে আছে। বুড়ো হয়েছে বলে কি এত ভুলে হতে হয়? নিজের জিনিস নিজে খেয়াল করবে না? বলে গজগজ করতে করতে খগেন ঘরে এসে টেবিলের ওপাশে গিয়ে হতবাক। আরে নেই তো, গেল কোথায় সুখদিদির পোঁটলাটা? সবাই হতবাক। সত্যি তো, সুখদা মাথা চাপড়ে কেঁদে উঠল, হায় হায় হায়, কে নিয়ে পালালো আমার পোঁটলা? বুঝেছি বুঝেছি, ওই খবর কাগজওয়ালাটার কাণ্ড। নিশ্চয় ওর থলেতে পুড়ে লয়ে চলে গেছে। ওইখানেই তো বসেছিল লোকটা। খগেন চেঁচিয়ে ওঠে, সত্যি লোকটা ঠিক ওইখানেই বসেছিল, আর চুপচাপ বসেছিল ওইখানে। ওই জন্যেই তাক খুঁজছিল আর কি। ইতু একবার ধোবাকে নিয়ে ব্যস্ত, একবার গয়লাকে নিয়ে ব্যস্ত, কেউ তো ওকে মোটে দেখছিলই না। নির্ঘাত ওই কেটে পড়েছে সুখদার পোঁটলা নিয়ে। পালিশ মিস্ত্রি চুপচাপ কাজ করছিল, এবার সে যোগ দিল। কিন্তু ও তো থলে খোলেইনি গো মোটে। মা, ধোপাটাই হয়তো ভুল করেছে। ওর 2-4টে ছোট ছোট পোঁটলা ছিল তো ওখানে, অন্য অন্য ঘরের কাপড়ের বান্ডিল, হয়তো তাদেরই সঙ্গে। না না, সে কি করে হবে? হাত পা নেড়ে নিজেই সুখদা বললে, আমার তো প্লাস্টিকের পোঁটলা, হলদে রঙের, ঝিপ লাগানো, কাঁধে ঝুলানোর দড়ি দেওয়া বেগ। ধোপা আমার বেগ নেবে কি জন্যে? চেঁচামেচিতে উৎসাহিত হয়ে শুভ ঘরে এসে দাঁড়িয়েছিল। বলল, হলদে হলদে ব্যাগ? এইমাত্র দেখলাম একটা হলদে ব্যাগ বাবা ওই কালো গাড়িতে তুলে দিল তো। আরে সেটা তো তোর বাবার নিজেরই ফ্লাইট ব্যাগ রে। দাদা বাবুর ব্যাগ? সে তো আমি কখন ওদের গাড়িতে দিয়ে এসেছি, আপনি যেক্ষুনি বের করে দিয়েছেন, খগেন জানালো। আরে আমি স্বচক্ষে দেখলাম বাবা নিজের হাতে এক্ষুনি একটা হলদে ব্যাগ। সর্বনাশ, তাহলে তোর বাবাই নিয়ে গেছে রে সুখদার পোঁটলা। শুভ, ছোট ছোট, আমাদের ড্রাইভারকে ধর, এয়ারপোর্টেই চলে যা। এতক্ষণে হয়তো দিল্লিই চলে গেল সুখদার নাতির বালা। অনেকক্ষণ তো বেরিয়ে গেছে ও। কে বললে অনেকক্ষণ? এতক্ষণ তো বাবা লাইব্রেরিতে ছিল, এই মাত্র গাড়িতে উঠলো, আমরা দেখলাম। তবে যা খগেন, মোড়ের পানের দোকানে ছুটে যা, নিশ্চয়ই ওখানেই পাবি। কোথাও বেরোলেই আগেই গাড়ি থেকে নেমে ওখানে পান কেনে, বেশ কিছু পান নিয়ে যাবে নিশ্চয়ই প্লেনের জন্য, তো উড়ে যা। কিন্তু লিফটটা নেমে গেছে যে এক্ষুনি, আর তো আসবে না। যাকে, তুই হেঁটেই যা বাবা খগেন, ও লিফট নিয়ে আসার জন্য দাঁড়াসনি। সুখদার নাতির বালাটা। খগেন তবু গাঁইগুঁই করছে দেখে ততক্ষণে শুভ ছুটেছে সিঁড়ি বেয়ে। 7 তলা দৌড়ে নেবে পানের দোকানে যাবে বাবাকে ধরতে। সঙ্গে সঙ্গে দুরদার করে ছুটল তার সাঙ্গপাঙ্গরা। মুহূর্তের মধ্যে বাড়ি ফাঁকা, নিস্তব্ধ, কেবল দেয়াল ঘড়িটা উদ্বেগে টিকটিক করে যাচ্ছে। সুখদা তারই মধ্যে মৃদু মৃদু নাকি সুরে কেঁদে চলেছে, হায় হায় হায়, জামাইবাবু কিনা আমার পোঁটলা নিয়ে দিল্লি চলে গেল গো, আর আমার লাতিটার ভাতে যাওয়া হলুনি আমার। কে বলেছে দিল্লি যাচ্ছে তোমার ব্যাগ? ফোড়ন কাটে খগেন। বাবু তো নিজের ব্যাগটাই প্লেনে হাতে নিয়ে উঠবেন, আর ওই ব্যাগটা ওর নয় বলে যেই বুঝতে পারবেন কিছুতেই নেবেন না, মক্কেলের গাড়িতেই পড়ে থাকবে। ও ব্যাগ শুদ্ধ সব মাল সুখু দিদির খোয়া গেল।
খগেনের ভাষা শুনে সুখদার শোক আরও উতলে ওঠে। আমি তো ট্যাকেই নিয়েছিলাম বালা টাকা সবই, ছোট দিদি আমারে জোর করে পোটলাতে আঁকালে, আমি আঁকতে চাইনি। আরে আমার অতগুলো টাকা, আমার লাতির উপর বালা দোকান, হায় ভগবান, হায় কপাল। ইতু খুবই লজ্জিত। আমি এক ধমক দেই, গেলে গেছে, আবার হবে, জিনিসপত্র কি যায় না? তোমার জামাইবাবুকে বললো রূপোর বালা গড়িয়ে দেবে, 300 টাকাও দিয়ে দেবে, এখন চুপ করো দেখি। ইতু তো বারান্দায় দাঁড়িয়ে আছে উদ্গ্রীব। 7 তলা দৌড়ে দৌড়ে নামা তো সোজা নয়। শুভর দল যতই জোরে নামুক তারা তো আর পথে বেরোচ্ছে না। একটা কালো গাড়ি মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু ওটাই ওর মক্কেলের গাড়ি কিনা কে জানে, নিজেদের গাড়ি তো নয়। ইস, গেল সুখদার সর্বস্ব। কি জানি আরও কত কিছু সম্পত্তি শখ করে জমি জমিয়ে যাচ্ছিল হয়তো ওতে। বেচারি মনিব নিজেই পুঁটলি নিয়ে ভেগেছে, এমন দুর্ভাগ্য কজনের হয়। এমন সময় একটা প্রচণ্ড হুঙ্কার কানে এলো। ওই যে শুভর দলবল রাস্তায় বেরিয়ে পড়েছে এবং সমস্বরে চেঁচাচ্ছে, চিন্তামণি দা, গাড়ি আটকাও। চিন্তামণি হচ্ছে পানওয়ালার নাম। চিন্তামণি সাদা মুন্ডু পানের দোকান থেকে উঁকি মারল এবং পানের দোকানের ওপাশ থেকে হেঁটে এলো সোমদেব। 7 তলার ওপর থেকে আমরা দেখলাম গাড়ির সামনে জটলা হচ্ছে। সোমদেব হাত পা নেড়ে ছেলেদের ওপর রাগারাগি করছে। মক্কেলের চর বেরুলো, বুট খুলল। শুভ ছোঁ মেরে বুট থেকে সুখদার ব্যাগ তুলে নিল এবং তারপরে আরও কিছু কথাবার্তা হলো। অতঃপর ড্রাইভার উঠল, সোমদেব উঠল, মক্কেলের চর উঠল, সবাই উঠে পড়ল, গাড়ি চলে গেল। সুখদার পোঁটলা কাঁধে নিয়ে মিছিল করে শুভর দলবল বাড়ির দিকে আসতে লাগলো, হেসে গড়াতে গড়াতে। তাদের সেই আহ্লাদে এবং অহংকারে রাস্তাটাই আনন্দে ঝলমল করে উঠল। সরস্বতী পুজোতে রঙিন আলো শাড়ির মতোই সে হাসির চমকানি। বীর গর্বে ঝোলাটি এগিয়ে দিয়ে শুভ বলল, এই নাও সুকু দিদি, হলো তো তোমার পোঁটলা উদ্ধার? হুম বাবা, সোজা চোরের পাল্লায় পড়েছিলে, একেবারে দিল্লি পাচার করার তালে ছিল। সুখদা লজ্জা লজ্জা হেসে শুভর গালটা টিপে দিয়ে শুভকে প্রচণ্ড লজ্জা পাইয়ে দিয়ে বলল, ভাগ্যে আমার দাদা ভাই ঘরেই ছিল, নইলে আমার লাতির ভাতে যাওয়াই হতুনি। বাধা দিয়ে বেরসি খগেন বলল, চলো চলো, আর দেরি করো না, ট্রেন পাবে না এরপরে। ওরা বেরুতে নিশ্চিন্ত হয়ে আরেকবার চায়ের জল চাপিয়ে খাটে উঠে পা গুটিয়ে আরামসে বসে ইতু বলল, বাবা, বাঁচা গেল, কি কাণ্ড হতো বলো তো না পেলে। শুভ, তোর বাবা কি বলল রে তোদের দেখে? প্রথমে তো রেগেই গেল, আবার কি চাই, ব্যাপার কি? তোমার মা পাঠিয়েছে নিশ্চয়ই। যেই বলেছি সুখ দিদি পাঠিয়েছে তার পোটলা নিয়ে তুমি দিল্লি চলে যাচ্ছ, বাবা তো খেপেই লাল। আরে ও কিডিং, ইয়ার কি হচ্ছে? আমি আনবো সুখদার পোটলা কেন? অ্যাম আই ক্রেজি, নাকি আমি ক্লেপ্টোম্যানিয়াক? আমি কি চোর না পাগল? কি ভাবিস তোরা আমাকে অনেস্টলি? সুখদার ভীমরতি ধরেছে। আমি তাও ইনসিস্ট করলাম, তখন রেগে মেগে ড্রাইভারকে বলল, বুট খুলো তো। তখন ব্যাগও বেরোলো। তারপরে কি বললো তোর বাবা? ইতু উদ্গ্রীব, আমিও। ব্যাগ দেখে তো বাবা তখন একদম অবাক, কেবল বলে, আরে এটা আবার কোত্থেকে এলো, ধ্যাৎ, আমি কখনো তুলে আনিনি, হাউ স্ট্রেঞ্জ। শেষকালে মিনমিন করে বললে, ওই হলদে রঙটা দেখেই হয়তো। বাবা খুব লজ্জা পেয়েছে মনে হয়। এবার ইতুর গর্জে ওঠার পালা। লজ্জা পেয়েছে না হাতি, হলদে রঙটা দেখেই হয়তো? হ্যাঁ, একটা ধর্মতলার ফুটপাতের মাল আর একটা খোঁজ স্যামসোনাইটের ফ্লাইট ব্যাগ, দুটো এক হলো? এই বুদ্ধি নিয়ে যাচ্ছ মামলা লড়তে? অসুখ তোর বাবা ফিরে। কে বলবে এই গলায় আপনি রেডিওতে শুনে মূর্ছা যান। শুনছিলেন নবনীতা দেবসেনের হাস্যরসাত্মক একটি রচনা, চোর ধরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর এরকম নানান লেখকের নানান স্বাদের গল্প শুনতে, আবৃত্তি শুনতে, কবিতা সংক্রান্ত নানান আলোচনা অথবা শ্রুতি নাটক, এসব যদি আপনাদের ভালো লাগে তাহলে এগুলো নিয়মিত শুনবার জন্য আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।